আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম অ্যান্ড কো-সলিসিটরস এর প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার ক্রিস্টোফার রস। একটা প্রশ্ন আমার কাছে সব সময় আসে, ক্যান আই চেঞ্জ মাই ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরস? প্রায় সময়ই এই প্রশ্নটা আসে যে আজম সাহেব, আমি তো এখন তো কনভিক্টেড হয়ে গেছি, আমাকে অনেক লম্বা সময় প্রিজন সেন্টেন্স দিয়েছে, আমি বুঝতেই পারি না কীভাবে কী থেকে কী হয়ে গেল, আমি সলিসিটর চেঞ্জ করতে চাই। অথবা ট্রায়ালের কাছাকাছি সময়ে অনেকে ফোন করছে যে আমি চেঞ্জ করতে চাই, আমি হ্যাপি না। If your solicitors are being funded by legal aid, you will have to get the approval of the court for legal aid to be transferred to your new firm of solicitors. আপনি যদি লিগ্যাল এইডের মাধ্যমে রিপ্রেজেন্ট হন, আপনি কোর্টের পারমিশন ছাড়া আপনি সলিসিটর চেঞ্জ করতে পারবেন না। আপনাকে কোর্টের অর্ডার নিতে হবে, কোর্টের পারমিশন লাগবে যদি আপনি সলিসিটর চেঞ্জ করতে হয়। You will usually have to give good reasons, যে আপনাকে ভালো রিজন দিতে হবে কেন আপনি সলিসিটর চেঞ্জ করতে চান। এটা অনেক সময় অনেকের কাছে এটা খুব একটু ব্যতিক্রমধর্মী মনে হয়। এটা ইমিগ্রেশন কেসের জন্য আপনি সলিসিটর চেঞ্জ করতে পারেন, কনভেন্সিংয়ের জন্য বা ডিভোর্স কেসের জন্য, কিন্তু এটা আপনাকে রিজন দিয়া সলিসিটর চেঞ্জ করতে হবে ক্রিমিনাল লয়ের জন্য। সুতরাং ইট ইজ ডিফারেন্ট। আপনার এখানে আপনাকে গুড রিজন দিতে হবে why you no longer want your current firm of solicitors to represent you, যে কেন আপনি আপনার কারেন্ট ফার্ম অফ সলিসিটরকে আর চান না। you have to give the reasons, then court will consider your reasonings এবং court will make a decision, and then whether you will get that change of solicitor order or not. The longer you leave a request to transfer solicitors, the greater chance you have of your application to transfer being refused. আপনি যত বেশি দেরি করবেন চেঞ্জ করার অ্যাপ্লিকেশন করাটা, ততই আপনার রিস্ক হবে কি জাজ এটা আপনার ট্রান্সফার দিবে না। মনে করেন আপনি পুলিশ স্টেশন থেকে, এটা তো একটা ফ্রড কেস আছে, মানি লন্ডারিং কেস আছে, পুলিশ স্টেশনে ইন্টারভিউর পরে মনে করেন আপনি ম্যাজিস্ট্রেটস কোর্টে ফার্স্ট একটা হিয়ারিং হয়, ওর পরে ম্যাজিস্ট্রেট বলল কি যে এই কেসের জুরিসডিকশন আমার নাই, এটা আমি ক্রাউন কোর্টে পাঠাইয়া দিলাম কারণ ইটস ফার টু সিরিয়াস কেস। সো ম্যাজিস্ট্রেট থেকে ক্রাউন কোর্টে চলে গেছে, ক্রাউন কোর্টে এক দুইটা হিয়ারিং হয়ে গেছে, আপনি ট্রান্সফার করতে চান, অথবা মিডল অফ দ্য আপনার কেস, অথবা ট্রায়ালের আগে আগে, এগুলো তখন খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওই সময়ে আপনার রিজন দিলেও অনেক সময় কোর্ট এটা আপনাকে চেঞ্জ করতে দিবে না। যেটা আমি সব সময় বলি, যেহেতু ক্রিমিনাল ল আপনার সলিসিটর চেঞ্জ করাটা এইটা ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। আপনি মনে করেন কি যে সলিসিটর আমাকে একজন দিয়েছে আজম সাহেব, সে তো আমার সাথে বসেও নাই, পুলিশ স্টেশনের সময় ইন্টারভিউর সময় আমার সাথে ইন্টারভিউর আগে মিটিংও করে নাই, আমাকে যাওয়ার সাথে সাথে আমাকে ওইখানে ভিতরে নিয়ে গেছে, 5 মিনিট কথা বলছে না বলছে, তারপর আমাকে এখন একটা রেপ এলিগেশনের জন্য আমাকে চার্জ করছে। এখানে তো অনেক ঘটনা জড়িত, অনেকগুলা আপনার প্রবলেম এখানে আছে। যেই এলিগেশনগুলো রেপের জন্য এলিগেশন করতেছে সে আমার আত্মীয়র মধ্যে পড়ে, এবং সে এলিগেশনগুলো করতেছে, সে দীর্ঘ 20 বছর পুরানো, সে তখন একটা ইয়াং মেয়ে ছিল, মনে করেন 5 বছর বা 7 বছরের মেয়ে ছিল, অনেক মিথ্যা কথা সে বলতেছে। কিন্তু আমার বক্তব্যগুলো তো ওই যে পুলিশের যে সলিসিটর আমাকে দিয়েছে পুলিশ স্টেশনে, ওরা শুনে নাই, এবং আমি এইটা তো আমি ভালো মতো রিপ্রেজেন্টেশন পাবো না এইভাবে যদি হয়। অলরেডি ইন্টারভিউ তো আমি দিয়ে দিছি, অনেকগুলা ভুলভ্রান্তি হয়ে গেছে। এই জিনিসগুলো প্রায় সময়ে এই কথাগুলো আমার কাছে আসে। কিন্তু আপনার যেটা দরকার, আপনি যদি সলিসিটর চেঞ্জ করতে হয়, আপনি পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে যদি আপনি যোগাযোগ করেন আপনার পছন্দের একজন সলিসিটরকে যে আমি আপনাকে চাই, আমি যে পুলিশ আমাকে যে পুলিশ স্টেশনে দিয়েছে আমি ওদেরকে চাই না, ওরা আমার সাথে বসে কথা বলে নাই, আমার ফুল ইনস্ট্রাকশন নেয় নাই, আমাকে প্রপারলি অ্যাডভাইস করে নাই, আমি মনে করি তারা আমাকে প্রপারলি রিপ্রেজেন্ট করবে না, সুতরাং আমি চেঞ্জ করতে। ওই সময়ে যদি মনে করেন আপনি চেঞ্জ করেন, তাহলে কোর্টের অর্ডার আর লাগবে না। তার মানে কেস
পুলিশ স্টেশনের থেকে কোর্টে যাওয়ার আগে, আপনাকে চার্জ করার আগে যদি আপনি চেঞ্জ করেন, তখন আর আপনার কোর্টের অর্ডার লাগবে না। যদি চার্জ করে এবং ওরা যদি মনে করেন রেকর্ড করে ফেলে, অ্যাপ্লিকেশন করে লিগ্যাল এইডের জন্য, এবং তখন ওগুলা আপনার চেঞ্জ করাটা ভেরি ডিফিকাল্ট। ইউ হ্যাভ টু গিভ দ্য গুড রিজনস, এবং জাজ তখন ওইটা গ্রান্ট করতেও পারে, নাও করতে পারে। What to look for when choosing a criminal lawyer? ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার যখন আপনি চুজ করবেন, কি দেখতে হবে আপনাকে? আমার কাছে আসছে কি আজম সাহেব, ও তো আমাকে দিয়েছে পুলিশ স্টেশন থেকে, ওর সম্বন্ধে আমি কিছুই জানতাম না, কিন্তু সে আমার সাথে মিটিংও করে নাই, কোনো ডিসকাসও করে নাই কেস নিয়ে, আমি আমার বক্তব্যগুলো সবগুলো তাকে বুঝাইতেও পারি নাই। But still you need a solicitor who specializes in criminal law that affects you. আপনার এমন সলিসিটর আপনাকে নিতে হবে যে আপনার ক্রিমিনাল লয়ের উপরে স্পেশালিস্ট, যাদের এক্সপার্টিজ আছে ক্রিমিনাল লয়ের উপর, যারা দীর্ঘ অনেক বছর ধরে ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করতেছে। যদি আপনি রেপ কেসের মধ্যে পড়েন, ফ্রড কেসের মধ্যে পড়েন, মানি লন্ডারিং কেসের মধ্যে পড়েন, তখন আপনাকে এক্সপেরিয়েন্সড এক্সপার্ট সলিসিটর খুঁজে বের করতে হবে। Whether it is something minor like motoring offenses or as complex as serious fraud investigations, আপনাকে মোটরিং অফেন্সের জন্য মানে চার্জ করুক, অথবা কমপ্লেক্স একটা ফ্রড এলিগেশন আপনার বিরুদ্ধে আসুক, আপনার এগেনস্টে ইনভেস্টিগেশন হচ্ছে, এগুলো সবগুলো যে কোনো ক্রিমিনাল কেসের জন্য আপনাকে দরকার হবে যে একজন এক্সপার্ট স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরকে এনগেজ করা। আমি বলি অনেক সময় সলিসিটর খুঁজে বের করা ইটসেলফ ইজ এ বিগ জব। এটা অনেকে মানে বুঝে না। এটা আপনাকে সার্চ করতে হবে, তাদের সাথে টেলিফোনে কথা বলতে হবে। আপনার টেলিফোনে কথা বলার পর আপনি আপনার প্রবলেমটা ব্রিফলি বোঝানোর চেষ্টা করবেন এবং তাদের সাথে একটা মিটিং করার চেষ্টা করবেন। তখন মিটিং করার পরে আপনি বুঝতে পারবেন যে তার এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস কি আছে, এগুলো সবগুলো। You need a solicitor who has a reputation for integrity, which is recognized by the prosecution, magistrates and crown court judges. আপনার সলিসিটর দরকার হবে যারা রেপিউটেবল সলিসিটরস ফ্রম ক্রিমিনাল ডিফেন্সের জন্য, যাদের নাম আছে, যারা ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্টে যারা জানে এই ফার্মটা রেগুলারলি আমাদের কোর্টের মধ্যে আসে, এরা হলো ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর। যারা ইমিগ্রেশন সলিসিটর, যারা ফ্যামিলি ল সলিসিটর, যারা কনভেন্সিং ল সলিসিটর, তারা কিন্তু ক্রাউন কোর্টের কেসগুলো করে না, তারা ম্যাজিস্ট্রেটস কোর্টের কেসগুলো করে না, তারা পুলিশ স্টেশনেও যায় না। সুতরাং আপনাকে খুঁজে বের করতে হবে সিভিল ল একটা, ক্রিমিনাল ল একটা, ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট কারা, ওই ধরনের সলিসিটর বের করতে হবে যাদের ইন্টিগ্রিটি আছে, যাদের রেপুটেশন আছে আপনার ক্রিমিনাল ডিফেন্স ওয়ার্কের জন্য। There are many ways a lawyer can run a defense, but a clear strategy from the beginning is essential for a successful outcome. যে লয়াররা বিভিন্নভাবে আপনার কেস আপনার রান করতে পারে, বাট ক্লিয়ার স্ট্র্যাটেজি, আপনার সাথে বসতে হবে, আপনার কেসের প্ল্যান করতে হবে, আপনার কেসের ব্যাপারে মানে সবগুলা কি স্টেপ নিবে একটার পরে একটা, ওগুলো সবগুলো বসে ডিসকাস করতে হবে এবং একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি আপনার শুরুর থেকে আপনাকে সবগুলো ঠিক করতে হবে এবং আপনার সলিসিটর সেটা আপনার সাথে বসে ডিসকাস করতে হবে। এবং এটা ভেরি ইম্পর্ট্যান্ট ফর এ সাকসেসফুল আউটকাম। সব সময় যে সাকসেসফুল হবেন এমন কোনো কথা নাই, কিন্তু অ্যাটলিস্ট you have to prepare a proper defense in your case. Tactics will need to be discussed, যে আপনার কেসের বিভিন্ন ট্যাকটিক্স কিগুলো হবে, এগুলো আপনার সাথে আপনার সলিসিটর ডিসকাস করতে হবে। কারণ প্রায় সময় আমার কাছে আসছে কি যে আমার সাথে বসে তো মিটিংও করে নাই, আমার একটা স্টেটমেন্টও নেয় নাই ডিটেইলড, তাহলে এটা কিভাবে আমাকে রিপ্রেজেন্ট করলো, আমি এখন অ্যাপিল করতে চাই, বাট অ্যাপিল প্রসপেক্ট ইজ ভেরি লিমিটেড। আমি যেটা বলতে হয় যে ক্রাউন কোর্টের ভার্ডিক্টের এগেনস্টে অ্যাপিল করা, এটা আউটকাম, গুড আউটকাম আনা, এটা ভেরি ডিফিকাল্ট। সুতরাং আপনাকে
ক্রাউন কোর্ট কেসে থাকা অবস্থায় আপনাকে চেষ্টা করতে হবে প্রপার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ দিয়ে আপনাকে ডিফেন্স করতে হবে আপনার। and the pros and cons of different strategies evaluated আপনার সলিসিটর আপনার সাথে বসতে হবে, বসে বিভিন্ন পজিটিভ নেগেটিভ সাইডগুলো কেসের ডিসকাস করতে হবে এবং একটা স্ট্র্যাটেজি আপনার সাথে কেসের ব্যাপারে ডিসকাস করতে হবে। Preparation is essential in a criminal case. Very important. Preparation একটা ক্রিমিনাল কেসের জন্য এটা very important. A thorough preparation আপনাকে করতে হবে। You should expect the following from the lawyer you choose. আপনি এক্সপেক্ট করতে পারেন যারা প্রপার ডিফেন্স সলিসিটর, is his or her firm a member of the criminal defense service. This means that the firm has been quality approved and has a contract with the legal aid agency of the Ministry of Justice to provide publicly funded criminal defense services. যে যারা প্রপার ক্রিমিনাল ডিফেন্স লয়ার তাদের কাছে সবসময় লিগ্যাল এইডের কন্ট্রাক্ট থাকবে এবং লিগ্যাল এইডের কন্ট্রাক্টর যাদের আছে তাদেরকে লিগ্যাল এইড এজেন্সি অনেকগুলো অডিটিং সিস্টেমের মধ্যে গো থ্রু করতে হয় এবং তারা সব কিছু চেক করার পরে তাদেরকে এই কন্ট্রাক্টটা দেওয়া হয়। তারপর মনে করেন আমার এই মানে কন্ট্রাক্ট আছে আমাদের ফার্মের আজাম এন্ড কো সলিসিটার্সের দীর্ঘ 20 বছর ধরে এবং কন্টিনিউয়াসলি আমাদের উইথ গুড রেটিং আপনার আছে। সুতরাং যারা প্রপারলি ক্রিমিনাল ডিফেন্সের প্র্যাকটিস করবে তাদের এই কন্ট্রাক্টটা থাকবে। তারপর আপনাকে দেখতে হবে সলিসিটরের সাথে মিটিং করার পরে হি গেভ ইউ ক্লিয়ার ইনস্ট্রাকশনস যে আপনাকে বলছে আপনার কি করতে হবে, আপনার এভিডেন্স গ্যাদার করতে হবে, আপনার উইটনেস লাগবে, এগুলো সবগুলো বলবে যে আপনাকে ক্যারেক্টার রেফারেন্স বের করতে হবে, আপনাকে মানে ওয়ার্ক রেফারেন্স আনতে হবে, যে জিনিসগুলো আপনার ডিফেন্সের জন্য দরকার সলিসিটর আপনাকে সবগুলো বলবে। আপনাকে থ্রু আউট দ্য টাইম you are in contact with him যে আপনাকে সব সময় অ্যাডভাইস করবে যে তোমার কেসের জন্য তোমার এইটা করা উচিত, এই উইটনেস দরকার হবে, এই ক্যারেক্টার রেফারেন্স দরকার হবে, সবগুলো আপনাকে টাইমলি ম্যানারে অ্যাডভাইস করবে। You need a solicitor who will be on call for you 24 hours a day answering your queries. অনেক সলিসিটার্স ফার্মগুলো কিন্তু মানে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তারা আউট অফ অফিস আওয়ারের মধ্যেও তারা টেলিফোন আনসার করে। কারণ কেউ পুলিশ স্টেশনের মধ্যে অ্যারেস্ট হলো সে তো ফোন করতে পারে, আপনাকে যোগাযোগ করতে পারে। পুলিশ স্টেশনের তো 24 আওয়ার্স ওপেন, এনি টাইম ইভিনিংয়ে, আর্লি মর্নিং, লেট নাইট একজনকে অ্যারেস্ট করতে পারে। সুতরাং আপনার সব সময় তারা আপনার জন্য অ্যাভেইলেবল থাকবে এবং সব সময় আপনার যে কোয়েরিজগুলো থাকবে ওইগুলো আনসার করবে সলিসিটর। অ্যান্ড পুটিং ইউর মাইন্ড অ্যাট ইজ এবং আপনাকে একটা মানসিকভাবে একটা সান্ত্বনা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবে সলিসিটর অ্যাট এ ভেরি স্ট্রেসফুল অ্যান্ড ডিফিকাল্ট টাইম অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। আমি দেখছি কি যখন একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে তারা খুব একটা ডিস্ট্রেসিং সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, খুব স্ট্রেসফুল অবস্থার মধ্যে থাকে যে আজম সাহেব কি থেকে কি হয়ে গেল, কি অবস্থার মধ্যে আমি পড়লাম, আমার তো এখন ঘুম হয় না এবং আমি তো এই অশান্তির মধ্যে আছি। শুধু নিজে না, ফ্যামিলির মেম্বাররাও এরকম যদি একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে ফ্যামিলির যারা অন্যান্য মেম্বাররা তারাও একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে পড়ে তারা হয়তো মনে করতে এই যে আমাদের ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি তার এগেনস্টে ক্রিমিনাল কেস হয়েছে, ফ্রড কেস হয়েছে, মানি লন্ডারিং কেস হয়েছে, এখন তার যদি কনভিকশন হয় সে তো অনেক বছর প্রিজনে থাকতে হবে এবং সে তো আমাদের মানে পরিবারের হেড, আমাদের কি অবস্থা হবে, এগুলো সব পরিবারের মানে সদস্যদেরও তখন একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে নিয়ে আসে। You need a solicitor who will be fighting to keep you out of custody, যে সব সময় চেষ্টা করবে আপনাকে বেইলে রাখার জন্য, যেটা আমি সব সময় চেষ্টা করি যে কোনো সময় কেস ক্রাউন কোর্টে আমরা কেস উইন করি না করি, বেইলটা হইল একটা ডিফারেন্ট থিং। আমি সব সময় একদম ভালো মতো চেষ্টা করি কিভাবে
ক্লায়েন্টকে বেইলের মধ্যে রাখা যায়। কারণ হলো কি, ক্রাউন কোর্টের মধ্যে যদি বেইলের অ্যাপ্লিকেশন একবার রিফিউজ হয়, তাহলে আপনার সেকেন্ড টাইম ওইখানে বেইল অ্যাপ্লিকেশন করা যায় না, আনলেস আপনার ওখানে চেঞ্জ ইন সার্কামস্ট্যান্স যদি হয়, ওই ধরনের সিচুয়েশন যদি অ্যারাইজ করে, তখন আপনি হয়তো সেকেন্ড টাইম বেইলের অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু নর্মালি ক্রাউন কোর্টের মধ্যে একবার করা যায়। এই জন্য আমি ক্লায়েন্টদেরকে বলি কি, যে যা যা দরকার, আপনার গ্যারান্টার দরকার বেইলের জন্য, সিকিউরিটি দরকার, সিকিউরিটি দরকার, বেইল অ্যাড্রেস দরকার। আমরা বলবো কি, দরকার হলে ঠিক আছে, আমার ক্লায়েন্ট প্রবলেম হয়েছে ইস্ট লন্ডনের মধ্যে, এবং আমার ক্লায়েন্ট এখন ইস্ট লন্ডনে আর থাকবে না, সে চলে যাবে একদম লন্ডনের বাইরে, সে চলে যাবে বার্মিংহামে, তাহলে এখানে আর ওই যে প্রসিকিউশন উইটনেসের সাথে কন্ট্যাক্টের আর কোনো পসিবিলিটি থাকবে না। আমার ক্লায়েন্টের 5,000 পাউন্ডের গ্যারান্টার আছে, সিকিউরিটি আছে, যদি সে পালায়, তাহলে আমার গ্যারান্টার, সিকিউরিটি, তার ফাদার বা তার ব্রাদার, ওরা তো ওই পয়সাটা লুজ করবে। সুতরাং তাদের একটা কন্ট্রোল থাকবে, মানে কিভাবে ওকে কোর্টে হাজিরা দেওয়া যায়, নাইলে তারা তো পয়সা লুজ করবে। এবং যা করার দরকার বেইলের জন্য, পুলিশের অনেক অবজেকশন থাকতে পারে, অনেক সময় পুলিশের সাথে অ্যাপ্লিকেশন করার আগে কমিউনিকেট করা যায় যে আমরা এই বেইল অ্যাড্রেসটা পাইছি আমার ক্লায়েন্টের জন্য, সে এখন এই মানে লন্ডন থেকে বাইরে, তোমরা এই অ্যাড্রেসের উপর হ্যাপি আছো কিনা। কারণ পুলিশ যদি বলে কি না আমরা আনহ্যাপি, এই অ্যাড্রেসের এই সমস্যা আছে, কারণ ওই অ্যাড্রেসের মধ্যে চিলড্রেন থাকে, কারণ তার এগেনস্টে এলিগেশন যেটা আছে সেটা চাইল্ড অ্যাবিউজের এলিগেশন আছে, ওই চিলড্রেন থাকতে পারবে না, তখন আমাদেরকে মানে ওই রকম মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস আর একটা খুঁজে বের করতে হবে। মানে সবসময় ভালো কি যে পুলিশের সাথে কমিউনিকেট করে তাদের অবজেকশন না থাকে মতো এটা এনশিওর করার চেষ্টা করা, এবং একটা বিভিন্ন গ্রাউন্ডের জন্য তখন আমরা দেখব যে পুলিশ কোন গ্রাউন্ডের মধ্যে মানে অবজেকশন করে, তখন অনেকগুলো গ্রাউন্ড কমে আসে, তখন হয়তো একটা গ্রাউন্ড তখন পুলিশ বলতে হয় আমরা এটা অবজেকশন করি, কারণ এলিগেশন ইজ ভেরি সিরিয়াস, সে তারা যদি বেইলে দেওয়া হয় সে হয়তো দেশ ছেড়ে চলে যাবে। তখন মানে অ্যাড্রেসের উপর কোনো অবজেকশন থাকলো না, সিকিউরিটি এগুলোর উপরে পুলিশ হ্যাপি আছে, তখন ওই যে পয়েন্টের যেটা বললো, তখন কোর্টের মধ্যে আমরা জায়গায় শুধু ওইটার উপরে আমরা আর্গিউ করব যে সে এইটা পালায় যাওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ সে আপনার সে বলতেছে সে নট গিলটি, হি ইজ প্লিডিং নট গিলটি অ্যান্ড হি উইল অ্যাটেন্ড দ্য কোর্ট রেগুলারলি, হি নেভার মিসড দ্য এনি কোর্ট হিয়ারিং, এগুলো সবগুলো আমরা বলি। সুতরাং আপনার জন্য সলিসিটর চেষ্টা করতে হবে যদি প্রিজনে থাকেন যে বেইলের জন্য প্রপারলি ট্রাই করছে কিনা, এই ধরনের সলিসিটর আপনাকে খুঁজে বের করতে হবে। Expert handling of the matter and sympathetic approach to your situation, যে আপনার কেসটাকে খুব এক্সপার্টলি হ্যান্ডেল করবে এবং সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ থাকবে আপনার কেসের উপরে, দ্যাট ইজ অলসো very very important. So this is the one I wanted to talk, but case I think I have taken a bit longer time. We don't have much time. Maybe you can start on the money laundering, if you don't mind, for a few minutes, yeah, before we go for the break. How long would you like me to speak for? Just a few minutes, I think, yeah. Okay, well, you've mentioned money laundering, and the first question that everyone asks is, what is money laundering? Well, literally, it means cleaning money, but obviously not physically cleaning money. Money laundering is governed by another Act of Parliament, the Proceeds of Crime Act 2002, and that describes money laundering as the process by which the proceeds of crime are converted into assets which appear to have a legitimate origin so that they can be retained permanently or recycled into further criminal enterprises. In short, it's about breaking the link between the crime and the proceeds or the money that's been derived from that crime. Well, what are the main offences? Well, they are all to do with criminal property. And criminal property is property
to be from criminal conduct. And we all know what criminal conduct means. Now, the prosecution can prove that something is criminal property, either by actually proving the crime, so managing to prove that I defrauded you, Shafi, out of your £1,000 with this promise to invest it, and then showing that I've got that £1,000 and how I've gone on to spend it. But they can also do it by showing that the circumstances in which the money has been handled really gives rise to what they call an irresistible inference that the money is from criminal conduct. So you imagine you have a defendant who's got no job, he's unemployed, who's got no legitimate income, but over the course of a couple of years he's paid into his bank account $2 million in cash, say, and on top of that he's bought a mansion, a yacht, and a Bentley. Well, the police or the prosecution would say the irresistible inference to be drawn from that is that that money is coming from crime, because he can't explain it. And it gives rise to a number of different offences about how criminal property is handled, essentially concealing, so hiding it, for example, in a bank account, disguising it, making it look like something legitimate, profit or assets, converting it, so buying a yacht, for example, transferring it, and removing it. And that, in a nutshell, is how money laundering works and the different types of offences under the Act. Now, Shafi, do you want me to go on and just deal with some of the more minor offences? Yeah. Or are we going to be in here? Yeah. Okay, well, some more minor offences flow from money laundering. One example is if you enter into an arrangement to allow for money laundering, or two, if you acquire or you use or you possess criminal property. And you'll know as a solicitor that there are an awful lot of regulations that apply to people who deal with money. So, for example, estate agents, bureau de change, solicitors, as I say, and banks, which mean that they have to carry out what we call due diligence when handling large transactions to ensure that they're not unwittingly becoming involved in money laundering. As with fraud, money laundering offences can get tried in either the magistrate's court or the Crown Court, but in fact the sentencing for money laundering is more severe than you get with fraud. The very worst examples can attract sentences in the region of 10 years. And it's seen as a very good way in which the police can tackle organised crime, because organised crime has to have a way in which it disposes of the assets of crime. And so money laundering has become a really important part of criminal justice, because that's a way in which the police are really tackling organised criminals by ensuring they can't then go and spend the benefits of their crime. Yeah, I think we can go for the confiscation proceedings in the next segment. Yeah? Yes. Well, in the next segment, we can talk about the confiscation. Yeah. Absolutely. After the break, we'll look at another part of the Proceeds of Crime Act, and that's confiscation. দর্শক আপনারা শুনছেন ব্যারিস্টার ক্রিস্টোফার রোজ মানি লন্ডারিং এর উপর আউটলাইন করছেন এবং নেক্সট সেগমেন্টে উনি কনফিসকেশন, যখন ফ্রড এবং মানি লন্ডারিং এর জন্য যখন মানুষ চার্জড হয়, কনভিক্টেড হয়, তখন তাদের যে অ্যাসেটগুলো আছে, সসম্পদ ব্যাংক অ্যাকাউন্টের যে পয়সাগুলো আছে, এগুলো গভর্নমেন্ট আপনার সিজ করে, এগুলো গভর্নমেন্ট
ওখান থেকে তাদেরকে পয়সা রিকভার করে ওইটার উপরে বলবে ক্রিস্টোফার রোজ নেক্সট সেগমেন্টে উই আর গোয়িং ফর এ শর্ট ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব আমি সলিসিটর শাফিউল আজম আজাম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার ক্রিস্টোফার রোজ সবাই আমাদের সাথে থাকুন